টাকা হলো মূলত পানির মতো, বহমান পানির মতো। দেখবেন কোনো পানি যদি আটকা থাকে বা বদ্ধ অবস্থায় থাকে, কিছুদিনের মধ্যেই সেই পানির রং, ঘ্রাণ, স্বাদ পরিবর্তিত হয়ে যায়, পানিটি কিছুদিন পরে নষ্ট হয়ে যায়। আর যদি পানিটি স্রোতময় থাকে, চলমান থাকে, তাহলে পানি কিন্তু সজীব থাকে। ঠিক একইভাবে টাকা যদি আপনি আটকিয়ে রাখেন কিংবা ব্যাংকে রাখেন, সেটি তার ধীরে ধীরে ভ্যালু হারাতে থাকে। আমরা আমাদের পরিবারে ছোটবেলা থেকেই দেখে দেখে বড় হয়েছি যে আমাদের বয়োজ্যেষ্ঠরা টাকা ব্যাংকে রাখে, ব্যাংক থেকে তারা টাকা তোলে। এটা দেখে দেখে আমাদের মনেও অবচেতনে একটি ধারণা জন্ম নিয়েছে যে টাকা মানেই তাকে ব্যাংকে রাখতে হবে। আমরা বিনিয়োগ মানেই সেটিকে ব্যাংকে রাখা বুঝি। অথচ আপনি যদি ধনীদের দিক খেয়াল করেন, ধনীদের তথ্য যদি আপনি নিতে পারেন, তাহলে আপনি দেখবেন যে ধনীরা কিন্তু ব্যাংকে টাকা রাখে না। হ্যাঁ, ধনীদের যে একেবারেই ব্যাংকে টাকা নেই সেটি কিন্তু সত্য নয়। তারা সামান্য কিছু টাকা ব্যাংকে রাখে, যদি জরুরি প্রয়োজন বা এমার্জেন্সি হয় সেটি যেন তারা মোকাবেলা করতে পারে। সবচেয়ে রহস্যময় বিষয় কি জানেন? আপনি, আমি, অর্থাৎ আমরা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তরা ব্যাংকে টাকা রাখি। ধনীরা সেই টাকা ব্যাংক থেকে নিয়ে তারা ব্যবসা করে, আরও বেশি ইনকাম করে। এখন কথা হলো, এই যে ধনীরা ব্যাংকে টাকা রাখে না, এর কারণ কি? দেখুন, ধনীরা ব্যাংকে টাকা রাখে না, মূলত তারা এই সত্যটি জানে যে ব্যাংকে টাকা রাখলে সে টাকা কখনো বাড়ে না, বরং অধিকাংশ ক্ষেত্রেই টাকার মান কমতে থাকে। এর কারণ কি? ব্যাংকে টাকা রাখলে সে টাকার মান কেন কমতে থাকে? এর প্রধানতম কারণটি হলো মূল্যস্ফীতি। দেখুন, মূল্যস্ফীতি কি? আপনি এবছর 1,00,000 টাকায় যে পণ্য কিনতে পারছেন, নেক্সট ইয়ারে গিয়ে সেই একই পরিমাণ পণ্য কিনতে বাংলাদেশে আপনার 1,10,000 টাকা, ভারতে আপনার 1,05,000 টাকার মতো প্রয়োজন হবে। এই যে বাড়তি 10,000 বা 5,000 টাকা লাগছে, এটাকেই বলা হয় মূল্যস্ফীতি। অর্থাৎ পণ্য মূল্য বেড়ে যাচ্ছে, টাকার মান কমে যাচ্ছে। এখন কি হয় দেখুন, আপনি যদি টাকা ব্যাংকে জমা রাখেন, বাংলাদেশে ব্যাংকে আপনি যদি ফিক্সড ডিপোজিট করেন কিংবা আপনি ডিপিএস করেন, আপনি অন অ্যান্ড অ্যাভারেজে 8 থেকে 8.5% মতো ইন্টারেস্ট পাবেন। ভারতে আপনি 5 থেকে 6% মতো ইন্টারেস্ট পাবেন। এখন আপনার মূল্যস্ফীতি হচ্ছে কিন্তু প্রতি বছর বাংলাদেশে 10%, ভারতে 5 থেকে 6%-এর মতো। এখন যেখানে বাংলাদেশে আপনার মূল্যস্ফীতি হচ্ছে 10% আর আপনি ব্যাংক আপনাকে 8.5% দিচ্ছে, তার অর্থ কী দাঁড়ায়? তার অর্থ হচ্ছে আপনার টাকার মান প্রতি বছর 1.5% করে কমে যাচ্ছে। অর্থাৎ ব্যাংকে টাকা রাখলে সে টাকা মূল্যস্ফীতিকেও বিট করতে পারছে না বা মোকাবেলা করতে পারছে না। এ কারণেই ক্রমাগত ব্যাংকে টাকা রাখলে সে টাকা, আপনি হয়তো ফিগারে দেখবেন ব্যাংকে টাকা বাড়ছে আপনার প্রতি বছর। আপনি 1,00,000 টাকা যদি জমা রাখেন, পরবর্তী বছরে আপনি 1,08,000 থেকে 8,500 টাকা পাবেন। ফিগার কিন্তু দেখাবে যে টাকা বাড়ছে, কিন্তু টাকার যে অন্তর্নিহিত মূল্য, ক্রয় ক্ষমতা, সেটি কিন্তু কমে যাচ্ছে। এই কারণেই ধনীরা কিন্তু ব্যাংকে টাকা রাখে না। এবং আমার সাজেশন হলো, দয়া করে টাকা ব্যাংকে রাখবেন না। হ্যাঁ, সাময়িকভাবে আপনি রাখতে পারেন। দেখুন, টাকা হলো মূলত পানির মতো, বহমান পানির মতো। দেখবেন কোনো পানি যদি আটকা থাকে বা বদ্ধ অবস্থায় থাকে, কিছুদিনের মধ্যেই সেই পানির রং, ঘ্রাণ, স্বাদ পরিবর্তিত হয়ে যায়, পানিটি কিছুদিন পরে নষ্ট হয়ে যায়। আর যদি পানিটি স্রোতময় থাকে, চলমান থাকে, তাহলে পানি কিন্তু সজীব থাকে। ঠিক একইভাবে টাকা যদি আপনি আটকিয়ে রাখেন কিংবা ব্যাংকে রাখেন, সেটি তার ধীরে ধীরে ভ্যালু হারাতে থাকে। পক্ষান্তরে টাকাকে যদি আপনি চলমান রাখতে পারেন, তাহলে আরও টাকা নিয়ে আসে, টাকা আরও বৃদ্ধি পায়। এখন প্রশ্ন হলো, তাহলে আমরা টাকা ব্যাংকে রাখবো না আপনি বলছেন, তাহলে আমরা টাকা কোথায় রাখবো? টাকা দিয়ে করবোটা কি? দেখুন, টাকা আপনাকে মূলত বিনিয়োগ করতে হবে। যদি আপনার টাকা বাড়াতে হয়, যদি আপনার টাকা দিয়ে আরও টাকা তৈরি করতে হয়, যদি আপনি ধনী হয়ে উঠতে চান, তাহলে আপনার টাকাকে অবশ্যই বিনিয়োগ করতে হবে। বিনিয়োগ প্রধানত 2 ধরনের। একটা হচ্ছে নিরাপদ অর্থাৎ সিকিউরড বিনিয়োগ, আর একটা হচ্ছে রিস্কি বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ। দেখুন, নিরাপদ বিনিয়োগ কোনগুলো? আপনি এই যে ব্যাংকের কথা বললাম, এই ব্যাংকে আপনার টাকা রাখলে সেটি আপনার নিরাপদ, অর্থাৎ মূলধন ক্ষতিগ্রস্ত হবে না আপনি ইন্টারেস্ট কম পেলেও। ব্যাংকে আপনি এফডি করতে পারেন, ডিপিএস করতে পারেন, আপনি সঞ্চয়পত্র কিনতে পারেন, কিংবা ট্রেজারি বিল, বন্ড কিনতে পারেন। এগুলো কিনলে যেটা হবে, আপনার টাকার নিরাপত্তাটি থাকবে, কিন্তু ওই যে বললাম, আপনি ইন্টারেস্ট খুবই কম পাবেন, আপনার টাকা কিন্তু তেমন একটি বাড়বে না।
তাহলে আরেক ধরনের বিনিয়োগ রয়েছে যেটাকে বলা হয় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ। কিছুটা ঝুঁকিপূর্ণ, আবার অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে খুব বেশি ঝুঁকিপূর্ণ। এটার একটা সুবিধা হচ্ছে এখানে ঝুঁকি থাকলেও আপনার টাকা কয়েক গুণে বা বহু গুণে বৃদ্ধি পাবে, অর্থাৎ এখান থেকে আপনার রিটার্নের পরিমাণ বেশি আসবে, যেটা আপনার নিরাপদ বিনিয়োগে কিন্তু অতখানি রিটার্ন আপনি পাবেন না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ কোনগুলো হতে পারে? দেখুন, কিছুটা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ হলো জমিতে বিনিয়োগ করা, স্বর্ণে বিনিয়োগ করা, রৌপ্যে বিনিয়োগ করা, এগুলো কম ঝুঁকিপূর্ণ। আর একটু বেশি ঝুঁকিপূর্ণ কোনগুলো? যেমন আপনি যে কোনো বিজনেসে টাকা লাগাতে পারেন। আপনারা জানেন যে বিজনেসে মাত্রই কিন্তু ঝুঁকি রয়েছে, সুতরাং বিজনেসও ঝুঁকিপূর্ণ। কিন্তু বিজনেস যদি আপনার গেইন করে বা সফল হয়, তাহলে কিন্তু ওই বিজনেস থেকে আপনি কয়েক গুণে টাকা ফেরত পেতে পারেন। আবার আপনি শেয়ার মার্কেটেও বিনিয়োগ করতে পারেন, এটাও ঝুঁকিপূর্ণ, কিন্তু শেয়ার মার্কেট কিন্তু আপনাকে কয়েক গুণে বহু গুণে রিটার্ন এনে দিতে পারে। সেই সক্ষমতা ব্যবসা এবং শেয়ার মার্কেট দুটোরই রয়েছে, এবং দুটি জায়গায় আপনার ঝুঁকি রয়েছে। এখন কথা হলো আপনি কোথায় বিনিয়োগ করবেন। দেখুন, আমার পরামর্শ হলো বিনিয়োগ করতে হলে আপনি আগে দেখে শুনে বুঝে নিজে জেনে তারপরে বিনিয়োগ করবেন। কারো কথায় প্ররোচিত হয়ে কোথাও আপনি বিনিয়োগ করতে যাবেন না। এছাড়াও বর্তমান এই পৃথিবীতে এসে বাংলাদেশ এবং ভারত দুই জায়গায় অনেক ডিজিটাল ইনস্ট্রুমেন্ট রয়েছে যেখানে আপনি ইনভেস্ট করতে পারেন। প্রায় সামান্য কিছু টাকা ইনভেস্ট, কোথাও কোথাও তেমন কোনো ইনভেস্টের প্রয়োজন হয় না, সেখানে ইনভেস্ট করেও কিন্তু আপনি আপনার টাকাকে বাড়াতে পারেন। কথা হলো, দিন শেষে আপনি যেখানেই বিনিয়োগ করেন না কেন, একটা কথা মনে রাখবেন, আপনি যতক্ষণ ওই বিনিয়োগটি সম্পর্কে ভালোভাবে নিজে না জানবেন, সেটা হোক জমি, হোক স্বর্ণ, হোক রৌপ্য, হোক শেয়ার মার্কেট, হোক বিজনেস, হোক ব্যাংক, ততক্ষণে আপনি কোথাও বিনিয়োগ করবেন না। তাহলে আজকের এই ভিডিওটির বার্তাটি হলো, আমাদের যে কমন একটি ধারণা ব্যাংকে টাকা রাখা। দেখুন, ব্যাংকে টাকা রাখলে সে টাকা হয়তো আপনার নিরাপদ থাকবে, কিন্তু ধীরে ধীরে সে টাকাটি মৃত্যুর দিকে এগিয়ে যাবে, টাকার মান কমতে থাকবে, তাতে আপনার তেমন কোনো লাভ হবে না। সুতরাং ব্যাংকে টাকা না রেখে বিনিয়োগ শিখুন, বিনিয়োগ বুঝুন, কোথায় বিনিয়োগ করলে আপনার টাকা বৃদ্ধি পাবে সেটা জানার চেষ্টা করুন। আর এগুলো বেশি বেশি আপনি জানতে পারবেন বই পড়ে, কিংবা আমার মতো যারা ইউটিউবে ভিডিও তৈরি করে তাদের ভিডিওগুলো নিয়মিত দেখে আপনি এটা শিখতে পারবেন। আজকের এই ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে দয়া করে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমার ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন, কারণ আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আরও এই ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। আরেকটি কথা, যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে নতুন আর একটি ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।